ইন্তেশামের বাসায় মনে হয় ডিস্টার্ব আসছে। রেকর্ড তো শুরু হয়েছে, আমার এখানে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ? ফারিয়া ইদা এখন হয়েছে, এখন রেকর্ড শুরু হয়েছে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম 4 হচ্ছে এবার। শুরু করি আমরা। বিগিনিং স্লাইড থেকেই আবার আসি, দেখে দেখে আসি। করতে যাচ্ছি হলো এই 6 নাম্বার এর বাকি অর্ধেক ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করতে পারা যাবে, এটা আর বাকি অর্ধেকটা আমরা করতে যাচ্ছি। এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম থাকলে লিখে নিতে পারো কিংবা বলতেও পারো, যতটুকু বুঝছো একটু আগে যা যা করিয়েছি তার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখো, বাকিটা একটু পরপর কেউ একজন আসছে আবার এডমিট দিচ্ছি, এইভাবে করে করে ক্লাসটা আগের জায়গায় চলে যাচ্ছে। আমরা এখানে চলে আসছিলাম, হ্যাঁ, ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি করো, এখানে চলে আসছিলাম। তার মধ্যে আমরা কি কি করেছি বলতো? লেসন 5 করেছিলাম, লেসন 6 করেছি, আর লেসন 5-এ কি আলোচনা করেছি বলো, আনমিউট করে দাও সবাই। কর্মকাণ্ডে পরিবেশ বান্ধব পরিকল্পনার গুরুত্ব। হ্যাঁ, গুরুত্ব আলোচনা করেছি, অর্থাৎ ওখানে পদ্মা সেতুর উদাহরণ দিয়েছিলাম, আরো তাপবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে কিভাবে কিভাবে আমরা গুরুত্ব অনুধাবন করে পরিকল্পনাটা নিচ্ছি। তারপর আমরা একটা কাজ পেয়েছি, কি কাজ পেয়েছিলাম আমরা ওখানে লেসন 5-এ? তোমার এলাকার যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে, হ্যাঁ, ওই রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে দেখিয়ে একটা বিবরণী তৈরি করতে হবে তোমার। এগুলো একটু চিন্তা করতে গেলে না, তুমি যখন লিখতে যাবে তখন তোমার ভাবতে হবে একটু, এই ভাবতে গিয়ে তোমার কাজ হয়ে যাবে, মানে তুমি যে পড়াশোনা করছো এটা একেবারে অ্যাপ্লাই হয়ে যাবে আর কি যথাযথভাবে। কিন্তু যারা ওটাকে ভাবে চিন্তা করবে না, প্র্যাকটিসটা করবে না, তারা কিন্তু অনেক পিছিয়ে থেকে যাবে যা যাচ্ছ। তো এটা আমাদের কাজ ছিল পঞ্চম, এবং ষষ্ঠতে আসছি আমরা ব্যবহারিক ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরিকরণ। তাহলে তোমাদের ভৌগোলিক স্থান কোনটা নিয়ে আমরা কাজ করছি আজকে বলো? মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি, এটা কোথায়? টাঙ্গাইল। আচ্ছা, তারপরে ওটা ওটা সম্পর্কে একটু বলো তো, কি কেন বিখ্যাত, কি ওখানে কি জন্য গিয়েছিলা? সবই খেয়ে ফেলেছ মনে হয়, গতকালকে বেশি স্টাডি করো নাই যেভাবে করতে বলেছিলাম। তো তা যা হোক, আমি একটু আগে বলেছি প্রতিবেদনটা তৈরি করতে হবে, তাহলে কিভাবে আমি আমার নিজেরটাই দেখিয়েছিলাম। ও একইভাবে তো বই খুলেছিলাম, তো দুটো বই খুলো, খাতা কলম তো খুলেছই আশা করি। হ্যাঁ, আমি তাহলে গ্যালারিতে চলে যাই, যেহেতু আমাকে ব্রডলি ডিসকাস করতে হবে। আমি নিজেকে একটু বড় করে দেই, পিন করে দিলাম। তারপরে ফুল স্ক্রিন দিলাম। হ্যাঁ, এখন কি আমাকে দেখা যাচ্ছে আমার? জি ম্যাম। তোমরা আনমিউট করে কথা বলো, আনমিউট করো, ভিডিওতে এসে কথা বলো। আচ্ছা, তো আমি কিভাবে করলে যে ভালো করে দেখবা, তো বলেছিলাম প্রথমে তোমাদের এই আলোকে তোমাদের শিক্ষা সফরের ভৌগোলিক স্থানটার সেই কাজটার নাম, অর্থাৎ তোমার এখানে বইতে এই জায়গায় যেটা আমি দেওয়ার কথা, সেখানে তোমাদের বইতে লেখা আছে কি, ভৌগোলিক স্থান পর্যবেক্ষণ ও প্রতিবেদন, সরি, নিজ এলাকার ভৌগোলিক বিবরণ।
তুমি তাহলে এই জায়গায় লিখবে। তোমার এগুলো কিন্তু হাতে লিখতে হবে, কম্পিউটার দিয়েও লেখা যায়, কম্পিউটার দিলে একটু আরো স্মার্ট হয় আধুনিক যুগে, তবে এটা তো তোমাদের শিখানোর জন্য, তো তোমরা তো আর কখনো করো নাই, জীবনে প্রথম করছো মনে হয়, তাই আমি চাইবো তোমরা হাতে লিখো, হাতে লিখলে অনেক কিছু শেখা যাবে। আর কম্পিউটার তো তুমি জানলে যখন তখনই ওটা কম্পিউটারে কনভার্ট করতে পারবে। আর ওই প্রতিবেদনটা লাগে যেমন আমাদের লাগছে এখন, আমরা তোমাদের দেখাতে পারছি, নিজেরা এটা নিয়ে একটু মানে ভালো লাগে যখন মনে হয় যে আমার ব্রেন থেকে এত বড় একটা বই বের হয়েছিল, এরকম মানে অনেক সাহস পাওয়া যায়। এই জিনিসগুলো রেখে দিবা, আমার থেকে সাইন নিয়ে পরীক্ষার হলে যখন দেখাবে, নাম্বার পাওয়ার পরে তোমাকে এটা ফেরত দিবে, তুমি ওটা সংরক্ষণ করে রাখবে। তাহলে তুমি এই জায়গায় লিখবে শিক্ষা সফরকৃত এলাকার ভৌগোলিক প্রতিবেদন। এগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। এরপরে তোমার একটা লোগো দিতে বলেছিলাম, তারপরে সাবমিটেড বাই অর্থাৎ উপস্থাপনায় যে ছিল এবং তোমার ডিপার্টমেন্টের নাম। এরপরে তত্ত্বাবধায়কের কথা বলেছিলাম, যাকে তুমি দিচ্ছ। এই এই এটা প্রথম পেজ গেল, আমি এতক্ষণ যেটা বুঝালাম, এটা দ্বিতীয় পেজে এসে তুমি তত্ত্বাবধায়ক দিবা, আমার শিক্ষক বা শিক্ষিকা যিনি, আমি যে সাইন করব, সাইন করার জন্য জায়গা রাখবে, তুমি নিজের হাতে নিচে লিখবে, উপরে জায়গাটা রাখবে। আমি তোমারটা ঠিক হয়েছে কিনা বানান টানান থেকে শুরু করে এভরিথিং নিয়ম কানুন সব দেখে আমি এখানে সাইন দিব। আর যদি নিয়ম কানুন সমস্যা হয় এটা কারেকশন করে আনলে তারপরে সাইন দিব আর কি। তারপর আমার নাম পদবি, অর্থাৎ সেকেন্ড পেজটা কেবলমাত্র তোমার সুপারভাইজার যে তোমার তত্ত্বাবধায়ক যিনি তার আর কি, অর্থাৎ এটা আমার রিলেটেড। তো এরপরে প্রসঙ্গ কথা, ভূমিকাতে কি লিখতে বলেছিলাম নিশ্চয় মনে আছে। কোনো একটা কিছুর ভূমিকা দেখে আমরা কি বুঝি, আমরা যে একটা বই পড়ি কিংবা যে কোনো একটা বিষয়, একটা একটা রচনা বলো, একটা পত্রিকার একটা কলাম বলো, প্রথম জিনিসটা ভূমিকাটা এমন ভাবে লিখতে হয়, ভূমিকা দেখেই যেন মানুষ একটা মোটামুটি ধারণা পেয়ে যায় জিনিসটা কিসের উপরে লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, কি পদ্ধতি এখানে ফলো করা হয়েছে এই কাজটা করার পিছনে। যেমন তুমি বলবা শিক্ষা সফরের একটু কথা আনবা, তো মানুষ ভূমিকা পড়েই বুঝবে যে এটা একটা শিক্ষা সফরের প্রতিবেদন কোন একটা নির্দিষ্ট এলাকার উপরে বা মহারাজ জমিদার বাড়ির উপরে, আইডিয়াটা পাবে। এরপরে এই যে ভূমিকা যে তুমি লিখলে, অর্থাৎ এখানে আরেকটা লেখা আছে প্রসঙ্গ কথা। প্রসঙ্গ মানে আমরা কি বুঝি বলে না, কোন প্রসঙ্গে তুমি এই কথা বলেছো, অর্থাৎ কোন কি সম্পর্কে বলেছো, তার মানে প্রসঙ্গ কথা অর্থাৎ ভূমিকা। প্রসঙ্গ কথাটা যদি আমরা অ্যানালাইসিস করি কি পাই, অর্থাৎ তুমি এই পেজে লিখছো এই প্রতিবেদনের প্রসঙ্গটা কি, সম্পর্কটা কি, কি সম্পর্কে তুমি প্রতিবেদনটা লিখতে যাচ্ছ, সেটার একটা সার সংক্ষেপ এখানে 4-5 বাক্যের মধ্যে লিখবে। নিচে তুমি বিনীত তোমার নাম ঠিকানা নাম দিবে আর কি। এরপরে কৃতজ্ঞতা স্বীকার, সেটাও আমি একটু আগে বলেছি যেটা কি করবে, তুমি যার কাছ থেকে হেল্প পেয়েছো, প্রধান হেল্প তো পেয়েছো তোমার কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে। তুমি কলেজ কর্তৃপক্ষ তোমাকে সিস্টেমেটিক্যালি সবকিছু করে দিয়েছে, নিয়েছে, আসা যাওয়ার ব্যবস্থা করেছে, সবকিছু করেছে বিধায় তুমি এটা সুচারুরূপে সম্পন্ন করতে পেরেছো। তুমি প্রধান ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করবা কলেজ কর্তৃপক্ষকে। আবার কলেজ কর্তৃপক্ষ তো ওভারঅল নিয়েছে, কিন্তু আবার তোমার সাবজেক্ট টিচার যিনি, তিনি তোমাকে পুরো প্রতিবেদনটা লেখার ক্ষেত্রে এই যে দফায় দফায় ক্লাস নিয়ে হেল্প করছে, নানান দিকে তুমি সিস্টেম দেখিয়ে দিচ্ছে, এগুলোর জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ তারকে উল্লেখ করে দিবে। হ্যাঁ, তার নাম উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ দিবে। নাম বলেছিলাম অ্যাকিউরেট হতে হয়, কোনো ব্যক্তির নাম, কোনো অর্গানাইজেশন, এভরিথিং, যে কোনো নাম আর কি, যে কোনো নাউন একেবারে অ্যাকিউরেটলি ওই ব্যক্তি যেভাবে লিখে সেভাবে, বাংলায় লিখলে বাংলায় যেভাবে লিখে, ইংরেজি যেমন আমি বর্গীয় জ দিয়ে লিখি, তোমরা কেউ অন্তস্থ জ ইউজ করা যাবে না। একইভাবে আমার ইংলিশ নামে কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে নাকি ওই ভুলটাই শুদ্ধ, অর্থাৎ যা যেভাবে লিখি সেভাবে তোমাকে কপি করতে হবে নামটা। তারপরে হলো কৃতজ্ঞতা স্বীকারের কথা বললাম। এরপরে তুমি তোমার স্বাক্ষর, এখানে এই সেকেন্ড পেজে তো আমার স্বাক্ষর, এরপরে নিচে তোমার স্বাক্ষর, তোমার নাম এবং তারিখ। সূচিপত্র, সূচিপত্রে বলেছিলাম বিষয়বস্তু পৃষ্ঠা নং, অর্থাৎ তুমি কোন বিষয়টা কোন পৃষ্ঠায় আছে সেটা তুমি একটু এখানে সূচিতে লিখবে। ধরো তোমার এখানে লিখলে স্থানটির ভৌগোলিক অবস্থান, স্থানটির অবস্থান, ঐতিহাসিক পটভূমি, একটা সূচিপত্র। ধরো এখানে তুমি 3টা টপিক লিখতে, একটা টপিকে লিখলে 1 নম্বর টপিক হলো ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক পটভূমি, এটা ধরো পেজ নং 1 লিখলে। বলতে পারো যে মিস এত পেজ লিখেছি, এগুলো কি কোনো নাম্বার দিব না? নাম্বার দিবে, এগুলো রোমান সংখ্যায় দিবে, 1 2 3 করে যে তোমরা রোমান সংখ্যা দাও সেখানে দিবে। আর সূচিপত্রের পরে যে মেইন লেখা, হ্যাঁ, ওখানে তুমি সরাসরি 1 2 3
ওভাবে ডিরেক্টলি সংখ্যার নাম্বারটা দিবে আর কি, রোমান সংখ্যা না দিয়ে অঙ্কের সংখ্যাটা দিবা। তো ধরো এখানে বিষয়বস্তু কি বললাম বলো দেখি, প্রথম বিষয়বস্তু কি বলেছি? তোমরা সবাই আনমিউট করে আছো কেন? ভৌগোলিক অবস্থান, মিউট করেছো কেন বলো, কি বলবা প্রথম স্থানিক জায়গা? ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক পটভূমি। পটভূমি, এটা পটভূমি, এটা ধরো 1 নাম্বার হ্যাঁ প্যারাগ্রাফ হিসেবে গেল। সেকেন্ড প্যারাগ্রাফ আমরা লিখবো স্থানটির প্রাকৃতিক বৈশিষ্ট্য কিংবা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেকেন্ড প্যারা। এরপরে থার্ড মানে সেকেন্ড টপিক, বা তুমি সেকেন্ড চ্যাপ্টারও এটাকে বলতে পারো। ধরো এটা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অবস্থান, সেকেন্ড চ্যাপ্টার তোমার প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে, থার্ড চ্যাপ্টার হলো তোমার অন্যান্য বৈশিষ্ট্য। এখন বলতে পারো, এখন যেটা তোমার ব্রেনে আসছে হয়তো এতক্ষণে, সেটা হচ্ছে প্রথম যে টপিকটা স্থানটির ভৌগোলিক অবস্থান, সেখানে আমি কি দিতে বলেছিলাম? সেটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, কত ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত, ঢাকার কোন দিকে অবস্থিত, এশিয়ার কোন দিকে অবস্থিত, সেই কথাগুলো তো লিখবা। বেশি তো না, অক্ষাংশ দ্রাঘিমাংশ এক লাইনে হয়ে যায়, এক বাক্যে হয়ে যায়। তারপরে এটা দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মাঝখানে অর্থাৎ ঢাকা রাজধানীর কাছে অবস্থিত, সেই এবং রাজধানীর কোন জায়গায় অবস্থিত, 3 লাইনে তোমার অবস্থান হয়ে যাচ্ছে। এরপরে তুমি অবস্থান রিলেটেড একটা মানচিত্র দিবে। মানচিত্রটা কেমন আমি তোমাকে বলেছিলাম, এইখানে যেমন যেমন এটা ধরো সোনারগাঁর উপরে, সোনারগাঁর উপরে লিখা, এখানে সোনারগাঁর মানচিত্র দেখিয়েছে। আগে ওরা পুরো নারায়ণগঞ্জের আর কি, নারায়ণগঞ্জের সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় পড়ে। প্রথমে ঢাকাকে দেখিয়েছে, ঢাকা থেকে ওরা আবার একটু বড় করে আলাদা করে নারায়ণগঞ্জকেও দেখিয়েছে। এক্ষেত্রে আমি উপরে লিখেছে যে ভৌগোলিক স্থান, হ্যাঁ ঐতিহাসিক পটভূমি লিখেছে, কেন এটার নাম সোনারগাঁ হলো এটা লিখেছে, আর কত ঢাকা থেকে কত কিলোমিটার দূরে এটা অবস্থান হিসেবে লিখেছে। তো আমি বলবো আমি তোমাদেরকে আরো ভালো করে পড়িয়েছি, অক্ষাংশ দ্রাঘিমাংশ অনেক ভালো করে শিখিয়েছি, এটা তোমরা লিখবা। না পারতে অন্তত যদি এক্স্যাক্টলি জমিদার বাড়ির অক্ষাংশ দ্রাঘিমাংশ না পাও, কিন্তু বাংলাদেশের ওই জেলাটা জমিদার বাড়ি যেই জেলায় পড়েছে সেই জেলার অক্ষাংশ দ্রাঘিমাংশ তো বইতে নিশ্চয়ই আছে, ম্যাপে আছে, তোমাদের আলাদা করে গুগলে ট্রাই করলেও অনেকে গুগলে পাবে। তো ওইখান থেকে তোমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে পারো। এই তো, আর যদি একান্তই না পারো, সেই জেলার না পারলে সেই বিভাগের হলেও দিবে আর কি। এই বিভাগটা অর্থাৎ ঢাকা বিভাগের অক্ষাংশ দ্রাঘিমাংশ তো আছে, বাংলাদেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে। তো এই জায়গায় আমি বলবো যে ছোট্ট একটা বাংলাদেশের ম্যাপ দিবে, নিজের হাতে আঁকবে, ওখান থেকে ঢাকার বাংলাদেশের ম্যাপের মধ্যেই, যেমন এই মানচিত্রের জায়গায় ছোট্ট একটা বাংলাদেশের ম্যাপ দিয়ে, বাংলাদেশের ম্যাপের মধ্যে আবার অ্যারো চিহ্ন দিয়ে পাশে আরেকটা, এখানে তো উপরে নিচে দিয়েছে, তুমি পাশাপাশিও লিখতে পারো, উপরে নিচে লিখলেও লিখতে পারো, ছোট্ট বাংলাদেশের ম্যাপ, ওখান থেকে ওখানের পেট বরাবর মাঝখানে তো ঢাকা, ঢাকা থেকে অ্যারো চিহ্ন দিয়ে আর একটা বড় ম্যাপ দিবে, যেটা তোমার টাঙ্গাইল জমিদার বাড়িকে দেখাবে। বারবার বলছি অনলাইনে তো পাবাই, না পেলে তো ওই অনলাইনে টাঙ্গাইল জমিদার বাড়ি দিলেও পাবে, আবার গুগল ম্যাপে পাবে। একেবারে যদি কোথাও নাই পেয়ে থাকো, আমার যে সেই গুগল ভূচিত্রা বলে আমি তোমাদের কিনতে বলেছিলাম, নিশ্চয়ই কিনেছো, কিংবা আমি তোমাদেরকে মনে হয় কিছু ছবিও পাঠিয়ে দিয়েছি ওই বইটার, ওখান থেকে হলেও তোমরা ছাপ দিয়ে আঁকতে পারবে, কিন্তু নিজে আঁকবে, সেটাই হচ্ছে কথা। ব্ল্যাক এন্ড হোয়াইট সাদা কালো দিয়েও আঁকতে পারো, একটু কালার ইউজ করলে করতে পারো। আর মানচিত্রের উপরের দিক, দক্ষিণ দিক, উত্তর দিক, শিরোনাম, এভরিথিং তো তোমরা জানোই মানচিত্র লেখার নিয়ম। তো এটা গেল আমার প্রথম টপিক। হ্যাঁ, সেকেন্ড টপিক মানে সূচিপত্রের আর কি প্রথম টপিকটা। আর সেকেন্ড টপিকটা হবে কি নিয়ে? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এইখানে আজকের আমার ক্লাসটা শুরু মূলত এই জায়গা থেকে, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আসলে আমি কি লিখবো। আরেকটা টপিক আছে অন্যান্য বৈশিষ্ট্য স্থানটির, তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কি লিখবো, এটা কল্পনা করা এতটাই সহজ। তোমরা ভিডিওতে আসছো না কেন? আমার তো অ্যাটেনশন ব্রেক হচ্ছে বারবার। আমি কি ওয়েট করবো আরো কতক্ষণ? আচ্ছা, তো কোথায় জানিয়েছিলাম আমরা? আচ্ছা, তোমার মূল বিষয়টা হচ্ছে এখন আমি স্থানটির প্রাকৃতিক বৈশিষ্ট্য এটাই ধরিয়ে দিব। আর কি
স্থানটির খুব মনোযোগ দাও কিন্তু। আর একটা অন্যান্য বৈশিষ্ট্য, এখন প্রাকৃতিক বৈশিষ্ট্যে কি লিখবো? আচ্ছা, তুমি এই যে প্রতিবেদন তৈরি করছো, এটা কোন সাবজেক্টের প্রতিবেদন? ইকোনমিক্স এর না ভূগোলের? ভূগোল। ভূগোল। ভূগোলের তো ভূগোল। প্রাকৃতিক ভূগোলে তুমি কি কি পড়েছো? প্রথম অধ্যায়টা না হয় গেল, সেকেন্ড অধ্যায়ে কি পড়েছো? কোন ভূমি কি উঁচু নিচু পাহাড়ি নদ নদী এগুলো পড়েছো ভূমিরূপে, সরি ভূ গঠনে, হ্যাঁ পৃথিবীর গঠনে। থার্ড টপিকে কি পড়েছো? ভূমিরূপ পড়েছো, নদী নালা আছে কিনা এগুলো পড়েছো। তাহলে তুমি প্রাকৃতিক ভূগোলে যতটা অধ্যায় পড়েছো, ততটা অধ্যায়ের দৃষ্টিকোণ থেকে এক একটা বাক্য তুমি লিখলে তুমি টোটাল 9টা পড়েছো, 9টা চ্যাপ্টার পড়েছো, 10টা চ্যাপ্টার পড়েছো। 10টা চ্যাপ্টারের মতো 10টা চ্যাপ্টারের আলোকে 10টা লাইন পড়লে তোমার লাইন যদি তুমি লিখো, প্রাকৃতিক বৈশিষ্ট্য তুমি শেষ হয়ে পেয়ে যাচ্ছ। কিভাবে? ধরো তুমি মহারাজ প্রাকৃতিক বৈশিষ্ট্য লিখবে, তাহলে কি লিখবে? সেকেন্ড টপিক কি নিয়ে আমাদের? বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশের কোথায় পাহাড় আছে, কোথায় সমভূমি আছে, কোথায় সোপান অঞ্চল আছে, সেগুলোই। তো তুমি মহারাজ জমিদার বাড়ির জন্য ওই তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা কিরকম মহারাজ জমিদার বাড়ির, তুমি সেকেন্ড চ্যাপ্টারের মতো করে একটা লাইন লিখো যে এই এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, টারশিয়ারি, প্লাইস্টোসিন এবং প্লেইনল্যান্ড হিসেবে। এটা প্লাইস্টোসিন কালের অন্তর্ভুক্ত। তুমি সেকেন্ড চ্যাপ্টারে গেলে মহারাজ জমিদার বাড়ি অর্থাৎ টাঙ্গাইল এক্স্যাক্টলি কোন ভূমিরূপের অন্তর্ভুক্ত অনেক তথ্য ওখানে পাবা। ওখানে মধুপুর, টাঙ্গাইল এগুলোর মৃত্তিকা কেমন সেটা লেখা আছে, উদ্ভিদ কেমন পাওয়া যায় সেটা লেখা আছে ওইখানে সেকেন্ড চ্যাপ্টারে। তারপরে তোমার সোপান অঞ্চলে প্লাইস্টোসিন কালের যুগের প্লাইস্টোসিন কালের ভূমি এটা, সেটাও লেখা আছে। তাহলে তুমি সহজেই পেয়ে যাচ্ছ তথ্যগুলো। তাহলে তুমি একটা বাক্য লিখতে পারবে ওই ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে, এটা কি সোপান অঞ্চল কিনা, প্লাইস্টোসিন কাল কিনা, এটা নিয়ে গেল। আরেকটা বাক্য লিখবা ওখানে আশেপাশে কোনো নদী বয়ে গেল কিনা, যে অর্থাৎ তুমি থার্ড চ্যাপ্টারের জন্য চিন্তা করে একটা বাক্য লিখবা। হ্যাঁ, তারপরে হলো তোমার এবার আসো ফোর্থ চ্যাপ্টারে কি আছে? বায়ুমণ্ডল। তো তুমি ওই ওই মহেরা জমিদার বাড়ির যদি এক্স্যাক্টলি বায়ুমণ্ডল, তো অনেক বড় একটা জায়গার বিষয়, এটা তার নির্দিষ্ট স্থানে হয় না, জানোই তোমরা। তাহলে তুমি মহেরা জমিদার বাড়ির যে অঞ্চলে পড়েছে, অঞ্চল আর স্থানের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার আছে তো তোমাদের? অঞ্চল অনেক বড় একটা জায়গা আর স্থান হচ্ছে ছোট ছোট জায়গা, মনে নাই তোমাদের? যে ম্যাম একাধিক স্থান জি ম্যাম, মনে আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওই স্থানের যদি নির্দিষ্ট জলবায়ু নাও পাও, তোমরা জলবায়ু চিন্তা করতে গেলে তো বড় অঞ্চলকে কাউন্ট করতে হয়। তো সেক্ষেত্রে তুমি লিখবে যে মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল বা বাংলাদেশের এই অঞ্চলে অবস্থিত কিংবা বিশ্বের এই অঞ্চলে অবস্থিত, এই অঞ্চলের তাপমাত্রা এত, তাহলে ও অর্থাৎ ওইটার বায়ুমণ্ডল সম্পর্কে একটু লিখবে আর কি। হ্যাঁ, এখানে তুমি 3টা চ্যাপ্টারকে এক করে ফেলতে পারো, বায়ুমণ্ডল, জলবায়ু চ্যাপ্টার যেটা লেসন অধ্যায় 5 এবং অধ্যায় 6 জলবায়ু অঞ্চল, এই 3টার জন্য একটা দুটো বাক্য লিখলে হয়ে যাবে। কি লিখবা? এখানকার বৃষ্টিপাত কত, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ে, বৃষ্টিপাত কেমন, এগুলো আর্দ্রতা কেমন, এগুলো নিয়ে একটা, তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝো, আমি তোমাদেরকে আবার লিখাবো, লিখতে হিন্টস দিব। সুতরাং এখন লিখতে যেও না, এখন মনোযোগ দাও, আমি হিন্টস গুলো তোমাকে লিখতে হেল্প করবো। আগে একটু বুঝে নাও, যেটা লিখতে তোমার হেল্প হবে বুঝতে গেলে। তো কি জানি বিষয়ে বলছিলাম, তাহলে ময়রা জমিদার বাড়ির এই জলবায়ু সম্পর্কে তুমি লিখো, তাহলে তোমার লেসন 4, 5, 6 কভার হয়ে গেল। দেন তুমি আসো সপ্তম অধ্যায় রিলেটেড একটা কথা লিখো। সপ্তম অধ্যায়ে কি আছে? তোমার বাড়িমণ্ডল আছে। তাহলে তুমি লিখো না বাড়িমণ্ডলে তোমার কি আছে। বাড়িমণ্ডলে আছে তোমার এখানকার সুমিষ্ট পানি, সুপেয় পানি কোনটা, বৃষ্টির পানি, তারপরে মেরিন ওয়াটার, সেলাইন ওয়াটারের কথা আছে। ওখানে লিখো ওইখানে কোন নদী বয়ে গেল, কোন কোন পানি, গ্রাউন্ড ওয়াটার পানি বেশি ব্যবহার করা হয় নাকি ওরা পদ্মা নদীর উপরে বেশি ডিপেন্ডেন্ট, কোন নদীর উপর, কিংবা কোন কোন জলাশয়ের উপরে, খাল বিল নদী সবকিছুই তো বাড়িমণ্ডলের অন্তর্ভুক্ত। তাহলে বাড়িমণ্ডলের কোন পোর্শনের উপরে ওই এলাকার মানুষরা বেশি ডিপেন্ড করে সেটা একটু এই ক্ষেত্রে আনবে। এর পরের চ্যাপ্টার কি তোমার? অষ্টম অধ্যায় কি নিয়ে বলো? জোয়ার ভাটা। জোয়ার ভাটা না?
এখন তুমি জি ম্যাম, জোয়ার ভাটা জোয়ার ভাটা। রিলেটেড একটা কথা ওখানে বলো। আর যদি বলো যে মিজো এখানে তো জোয়ার ভাটা, ওখানে তো একটা পুকুর আছে বা ওখানে তো তেমন কিছু নাই, ওখানে তো জোয়ার ভাটা হওয়ার মতো কোনো সমুদ্র নাই, তাহলে ওটা স্কিপ করবে, ওটা দেওয়ার দরকার নাই। আর যদি বলো যে হ্যাঁ ওটার পাশ দিয়ে, ওই অঞ্চলের পাশ দিয়ে একটা বড় নদী বয়ে গিয়েছে, যার জোয়ার ভাটা কিনা ওই স্থানের জলবায়ুর উপরে প্রভাব পড়ে, তাহলে ওই জোয়ার ভাটার কথাটা নিয়ে আসতে পারো। যদি স্থানীয় জলবায়ুর উপর প্রভাব পড়ে, তোমরা জানো জোয়ার ভাটার কত প্রভাব আছে, কৃষির ক্ষেত্রে প্রভাব, জলবায়ুর ক্ষেত্রে প্রভাব। তোমার যদি জলবায়ুর ক্ষেত্রে প্রভাব তুমি না বলতে পারো, অ্যাটলিস্ট কৃষি কিংবা ওই এলাকার যে ভেজিটেশনের উপর তো তুমি একটা কথা লিখতে পারবে, উদ্ভিদ প্রাণী এগুলোর উপর তো একটা কথা লিখতে পারবে। কিংবা ওই নদী কোনো পলি বয়ে নিয়ে আসছে কিনা, যদি নদী থাকে সেই পলিটা তাদের কৃষিতে হেল্প করছে কিনা, এই একটা কথা লিখো। এরপরে তোমার গেল নবম অধ্যায়, খুব সুন্দর কিছু ইনফরমেশন পাবে নবম অধ্যায়। তোমার কি নিয়ে? বায়োডাইভার্সিটি নিয়ে, উদ্ভিদ নিয়ে, প্রাণী নিয়ে, তাই না? তো তোমার তো থার্ড অধ্যায়ে, সেকেন্ড অধ্যায়ে তোমার লেখা আছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে। ওখানে আছে বাংলাদেশের মধুপুর বনাঞ্চল, বরেন্দ্র ভূমি, ওদের মৃত্তিকা কেমন, মৃত্তিকা অনুযায়ী তাদের ওখানে কোন কোন মাটি আছে, ধূসর মাটি না লবণাক্ত মাটি না আয়রন মিশ্রিত মাটি না দোআঁশ মাটি, সে অনুযায়ী ওদের উদ্ভিদ কেমন হয়, ওখানে কোন কোন প্রাণীর সমাগম বেশি, এগুলো ওখানে সেকেন্ড অধ্যায়ে লেখা আছে। ওইখান থেকেই আবার দেখা যাচ্ছে 9 এর সাথে অনেক মিল আছে আমার নবম অধ্যায়ের সাথে। তো নবম অধ্যায়ে উদ্ভিদের, ওখানেও তো উদ্ভিদের কথা লেখা আছে। শালবন টালবন অনেক পড়েছো না তোমরা নবম অধ্যায়ে? ওখান থেকে তুমি উদ্ভিদ এবং প্রাণীর দুই একটা কথা তো নিয়ে আসতে পারো, একটা একটা সেন্টেন্স নিয়ে আসো। আচ্ছা, তাহলে এই একটা চ্যাপ্টার থেকে যদি তুমি একটা সেন্টেন্স নিয়ে আসো কিংবা দুটো সেন্টেন্স নিয়ে আসো, কোন চ্যাপ্টার আলোকে তুমি 3টা সেন্টেন্স পাচ্ছ, আর কোন চ্যাপ্টারে একটাও হয়তো সেন্টেন্স পাচ্ছ না, আর কোন চ্যাপ্টারে একটা সেন্টেন্স, এভাবে করে টোটাল 10টা চ্যাপ্টারের জন্য তুমি 10 থেকে 15টা সেন্টেন্স তো পাচ্ছ। তো হয়ে গেল তো 1 পেজের বেশি, প্রায় 2 পেজ হয়ে যাবে। যেখানে 5-6 পেজের একটা প্রতিবেদন, সেখানে অলরেডি আমি বলছি কি একবারে না পেলেও তোমার 2 পেজ হয়ে যাবে। হ্যাঁ, মিনিমাম 1 পেজ তো হবেই। আচ্ছা, তো 2 পেজের কথা বললাম। এবার তুমি, আমি সূচিপত্রে কি কয়টা বলেছি? একটা তো বলেছি অবস্থান আর ম্যাপ সহ, আর একটা বলেছি কি প্রাকৃতিক বৈশিষ্ট্য। আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অন্যান্য বৈশিষ্ট্য। অন্যান্য বৈশিষ্ট্য কি আসতে পারে? এবার তুমি সেকেন্ড নাম্বারে ঢুকো, অর্থাৎ প্রাকৃতিক বৈশিষ্ট্যের পরে যেসব মানবীয় বৈশিষ্ট্য বা অন্যান্য বৈশিষ্ট্য আছে, কালচারাল বৈশিষ্ট্য যেগুলো, তো তোমার কালচারাল জিওগ্রাফি যেটা তুমি পড়েছো মানব ভূগোল সেকেন্ড ইয়ারে, সেই কথাগুলো এখানে নিয়ে আসো। সেকেন্ড ইয়ারে তুমি কি পড়েছো সেকেন্ড পেপারে? প্রথম টপিকটা গেল, প্রথম চ্যাপ্টারটা। সেকেন্ড চ্যাপ্টারে কি পড়েছো? জনসংখ্যা নিয়ে পড়েছো। তাহলে এখানে জনসংখ্যা নিয়ে দুটো বাক্য লিখো, যে ওই এলাকার জনসংখ্যার পরিমাণ কেমন, ঘনত্ব কেমন, জনসংখ্যার জন্মহার মৃত্যুহার। অবশ্যই এটা অনলাইনে আছে, এবং এইটা নিয়ে আমি নিজেও ইউটিউবে দেখেছি, আমরা যখন তোমাদেরকে ওখানে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছিলাম, প্রচুর কথাবার্তা আছে ওখানে, ইউটিউবে আছে। গুগলেই তোমরা ডিপেন্ড করবা বেশি, গুগলকে বেশি ভরসা করবা। ইউটিউবে তো অনেক নিজের মতো করেও অনেক দেয় মানুষ, এই কারণে গুগলে তো রিলায়েবল গুলোই দেয়, গুগলের তথ্যগুলো বেশি কালেক্ট করবে। উইকিপিডিয়া নামে একটা পাবে গুগলে ব্রাউজ করলেও, ওখানে যদি ওই নাম দিয়ে ব্রাউজ করো মহেরা জমিদার বাড়ি, উইকিপিডিয়াতে এটা আলাদা একটা স্বীকৃত বই, এটা আরো বড় হলেও হয়তো বুঝবে, টাইম আমি ক্লাসের টাইমটাই না করি। তো ওই উইকিপিডিয়া মানে একটা স্বীকৃত বই, একেবারে ওখানের তথ্যগুলো রিলায়েবল আর কি। তো এখন তোমাকে আমি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কি বললাম, জনসংখ্যা সম্পর্কে লিখো। সেকেন্ড চ্যাপ্টার কি তোমার দ্বিতীয় পত্রের? বসতি। তো বলো ওখানের, ওটা কি নগর টাইপের এলাকা, নগরে পড়েছে নাকি গ্রামে পড়েছে, লিখো। তারপরে ওখানে যদি গ্রামীণ বসতি বেশি হয়, তারপরে তুমি বসতি পড়তে গিয়ে আরো কি পড়েছো, আমাদের দেশে কয়টা স্কুল কলেজ, কয়টা ইউনিভার্সিটি আছে, বা কোন শহরে কতটা ইউনিভার্সিটি আছে। যেমন চট্টগ্রাম শহর নিয়ে, বরিশাল শহর নিয়ে যখন তখন তোমার পড়তে হয়েছে, তোমার ওখানকার কয়টা মেডিকেল কলেজ এটসেট্রা এগুলো জানতে হয়েছে, ওখানকার শিক্ষা কালচার এগুলো লিখতে হয়েছে। তুমি এগুলো লিখো ওখানে। মহারা জমিদার বাড়ির পাশে কোন, ওইটা নিজেও তো একটা ইনস্টিটিউশন, এটা ঐতিহাসিক পটভূমিতে খুব সুন্দর করে পাবা মহাদার জমিদার বাড়ির, যেটা প্রথম টপিকে দিতে পারবা সোনার গায়ের মতো। আর এটা ফলো করবে কোত্থেকে? এইখানে তোমার এই বইতে ঐতিহাসিক পটভূমি যে লেখা আছে সোনার গায়ের, এই সোনার গায়েরটা পড়লে তুমি সোনার গাকে ওই মহারাজ জমিদার বাড়ি দিয়ে মান বসাবে, তাহলে হয়ে যাবে।
ময়ূর জমিদার বাড়ির পটভূমি কি হতে পারে, এটা ব্রাউজ করলে হয়ে যাচ্ছে অনলাইনে। আর তোমরা যারা কালেক্ট করে নিয়ে আসছো তারা তো এনেছই। তো তাহলে বসতি নিয়ে কিছু কথা লিখো। হ্যাঁ, এরপরে আর কোন চ্যাপ্টার? কৃষি। তাহলে ওই এলাকার কৃষি, ওই এলাকার কৃষি নিয়ে লিখো। ধান গম পাট কেমন কেমন হয়, এটা অনলাইনে সব রেডি করাই আছে, অবশ্য তোমার একটু দেখতে হবে শুধু। এরপরে কি, ওখানে যদি মিনারেল রিসোর্স, খনিজ সম্পদ লিখো। ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, অবশ্যই থাকবে, লেখাগুলো লিখো। তারপরে সপ্তম অধ্যায় কি, পরিবহন। ওখানে কি কোনো বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো লাইন গেছে কিনা, কোনো রেলওয়ে গিয়েছে কিনা। রেলওয়ে হলে অবশ্যই এটা আবার রেল না হয়ে আশেপাশে কোনো নদী, কোনো ওয়াটারওয়ে হতে পারে, বিজনেসের জন্য হেল্প করে। হ্যাঁ, তারপরে বুঝতে পেরেছো এতক্ষণে তোমরা? তারপরে কোনো ওখানে বিশেষ কোনো পড়েছে কিনা, এয়ারওয়ের কোনো সুবিধা আছে কিনা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল এয়ারওয়ে পড়েছে নাকি এমনি ডোমেস্টিক এয়ারওয়ে, অর্থাৎ বাংলাদেশের কোনো বিমান পথ, ওখানে বিমানের ব্যবস্থা আছে কিনা, কিংবা হেলিকপ্টার ল্যান্ডিং এর ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, এই সম্পর্কে 1-2 লাইন লিখবো, একটা বাক্য অন্তত পাবোই। তারপর এরপরটা কি বলো? বাণিজ্য। তো ওটা ওখানে কেমন বাণিজ্য হয়? শিল্প কেন্দ্র থাকলে অবশ্যই বাণিজ্যের সাথে রিলেটেড হবে। হ্যাঁ, তো এরপরে নবম অধ্যায় কি নিয়ে বলো? আমরা এখন কি নিয়ে কথা বলছি? দুর্যোগ। লিখো, শিল্প থাকলে দূষণ থাকবে, বা মানুষ থাকলে দূষণ থাকবে, পরিবেশ দূষণ থাকবে, খনিজ থাকলে খনিজ উত্তোলন করলেও দূষণ হতে পারে। এবং দুর্যোগ কেমন হয়, ওখানে বন্যা হয় কিনা, এটা নিয়ে 1-2 বাক্য লিখো। তাহলে দেখো, অষ্টম অধ্যায় ফার্স্ট পেপারের 10টা বাক্য যদি তুমি লিখো মিনিমাম, 20টা তো আরো বেশি হয়ে যাবে, তোমার আরো কাগজে সংকুলন করতে পারবে না। এরপরেও আমি যদি বলি 10টা ভালো বাক্য, একটা বাক্য আর একটা বাক্যের সাথে কোনো ধরনের ওভারল্যাপ করবা না। তুমি এইভাবে লিখবা না, তুমি আমার বড়, আমি তোমার বড়। আরেক লাইনে গিয়ে লিখলা তুমি আমার ছোট, তো একই তো কথা। তুমি আমার বড়, আমি তোমার ছোট, তো একই কথা। ওরকম একই মিনিং ক্যারি করে এমন একাধিক বাক্য লিখে টাইম নষ্ট করবা না, পেজ নষ্ট করবা না। তাহলে এখন বর্ণনা তোমাকে দিলাম। এরপরে হচ্ছে তুমি একটা উপসংহার লিখে, ওইটাও হবে সূচিপত্রে, উপসংহার লিখে। উপসংহার কি, ওই তুমি যাত্রাপথে তোমার কি কেমন অনুভূতি, তোমার অনেক কিছু জ্ঞান অর্জন করেছো, পরানটা ছিঁড়ে যাচ্ছিল তোমার আসার সময়, ফেলে আসতে ইচ্ছে করছিল না তাকে, এত ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য দেখে তুমি মুগ্ধ হয়ে গিয়েছো, অনেক তথ্য অর্জন করতে পেরেছো, আরো থাকলে আরো পারতে, এগুলো একটু অনুভূতি দেখাবে। এটাও তুমি এখান থেকে ফলো করতে পারবে। তা আমাদের ওয়ার্নিংও চলে আসছে, আমি তোমাদের একটু দ্রুত লিখে দিই, মানে লিখেই করি। তুমি ধরো, তুমি মনে করো 10টা পেজ নাও, 10টা পেজ আমাদের লাগবে না, তবুও নাও মনে মনে, তুমি 10টা পেজ নাও। প্রথম পেজে লিখো, হ্যাঁ প্রথম পেজ লিখো, প্রথম পেজে নাম দাও, 10টা পেজ সত্যি সত্যি নাম নিয়ে, অর্থাৎ খাতার 10টা পেজ সিলেক্ট করো আর কি মনে মনে। প্রথম পেজের নাম দাও রোমান সংখ্যার 1, সেকেন্ড পেজ দাও রোমান সংখ্যার 2, থার্ড পেজে গিয়ে লিখো রোমান সংখ্যা 3, মানে নিচে আর কি পেজের নাম দিবে, ফোর্থ রোমান সংখ্যা 4, ফিফথ রোমান সংখ্যা 5। এবার 10টা পেজের মধ্যে আর কয়টা বাকি আছে? 5টা। তাহলে ওই 5টাকে আবার ডাইরেক্ট দাও, 1 2 3 4 দিয়ে যাও দ্রুত, না হলে তুমি কিন্তু পেজ বাঁচানোর চেষ্টা করো না, পরে তুমি এটা নষ্ট হোক না 10টা পেজ। 1 2 3 তুমি 10 পর্যন্ত দিয়ে যাও। পেয়েছো? ওয়ার্নিং শেষ হয়ে গেলে দেখা যাবে আরেকটা ক্লাস নেওয়া লাগছে, তার চেয়ে বরং তাড়াতাড়ি করো। শেষ হয়েছে? আচ্ছা, এখন প্রথম পেজটা লিখো। প্রথম পেজে ওই রোমান সংখ্যার প্রথম পেজে ফিরে আসো, তুমি ওখানে পেন্সিল বা কলম দিয়ে লিখো আরিফুর রহমানের বই, সরাসরি এই পেজটা তোমার মনে থাকার কথা, এই যে এই পেজটা আরিফ, এটা দিলে হবে। ঠিক আছে, ওখানে যা যা আছে হুবহু কপি করবে, লিখবে, এবং তুমি ওখানে লিখো নিজ এলাকা, ওইখানে লিখো শিক্ষা সফরকৃত এলাকার, নিজ শব্দটার জায়গায় লিখো শিক্ষা সফরকৃত, বাকিটা হুবহু নিজের জায়গাটা লিখবে। এরপরে রোমান সংখ্যার সেকেন্ড পেজ লিখো, হুবহু লিখো যে আরিফ, লিখে দাও। ঠিক আছে, আরিফুর রহমানের সেই সেকেন্ড পেজটা। এবার থার্ড পৃষ্ঠা, অর্থাৎ রোমান সংখ্যার থার্ড, লিখো ভূমিকা, বা প্রসঙ্গ কথা, এই শব্দটা লিখো। সেকেন্ড পেজে তত্ত্বাবধায়ক শব্দটা লিখতে পারো, থার্ড পেজে লিখো প্রসঙ্গ কথা বা ভূমিকা। ভূমিকাতে
তুমি ওখানে এই ইয়েতে লিখো, ওই ভূমিকাতে তুমি একটা কথা লিখো যে এমন কথা লিখা যার মাধ্যমে পুরো প্রতিবেদনে কি আছে তার সামারি, অর্থাৎ ব্র্যাকেট তুমি লিখতে পারো পুরো প্রতিবেদনের সামারি কথা, এটা লিখো সারসংক্ষেপ। এই কথাটা লিখলে তোমার মনে পড়বে, অর্থাৎ ভূমিকাতে কি লিখে সেটা মনে পড়বে। এরপরে লিখো বিনীত, নিচে এই যে আমি দেখাচ্ছি বিনীত তোমার নাম, নাম দিবে, তারপরে স্বাক্ষর। হ্যাঁ, তারপরে এরপরে ফোর্থ প্যারা কৃতজ্ঞতা স্বীকার, ফোর্থ ইয়ের নাম লিখো দ্রুত। কৃতজ্ঞতা স্বীকার, এখানে আমি দেখাচ্ছি কৃতজ্ঞতা স্বীকার লিখো। কৃতজ্ঞতা স্বীকারে কি 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 দিবা লিখো, কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ, শিক্ষককে ধন্যবাদ, সাহায্যকারী বন্ধুদেরকে ধন্যবাদ। এভাবে দিয়ে প্রতিবার ধন্যবাদ লিখবে না, কোথাও লিখবা অসংখ্য তার প্রতি আমি কৃতজ্ঞ, আর আরেকখানে লিখবা যে তাকে অনেক ধন্যবাদ। এই টাইপের এক এক জায়গায় এক একটা শব্দ ব্যবহার করবে, সিনোনিম ব্যবহার করবে। এরপরে সূচিপত্র লিখো দ্রুত। সূচিপত্র লিখে যে দেখো, এক পাশে লিখো বিষয়বস্তু, আর এক পাশে লিখো পৃষ্ঠার নাম। বিষয়বস্তু লিখো বিষয়বস্তু লিখো 1 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বার লিখো। 1 নাম্বার লিখে প্রথমে তুমি প্রথমটা কি লিখেছো, প্রথমটা লিখো তুমি ভূমিকা। প্রথম কথাটা লিখো ভূমিকা। ভূমিকা দিকে দাও পেজ নং কত, রোমান সংখ্যার 3, পৃষ্ঠা নং এর জায়গায় লিখো রোমান সংখ্যা 3, অর্থাৎ আচ্ছা। তারপরে বিষয়বস্তুর নিচে প্রথমে লিখেছো ভূমিকা রোমান সংখ্যার 3, আর এর সেকেন্ড লিখো কৃতজ্ঞতা স্বীকার, ওইটা লিখো রোমান সংখ্যার 4, পৃষ্ঠা নং এর জায়গায় লিখো রোমান সংখ্যার 4। এরপরে লিখো তুমি স্থানটির ভৌগোলিক বিবরণ ও ঐতিহাসিক পটভূমি। স্থানটির ভৌগোলিক বিবরণ ও ঐতিহাসিক পটভূমি, এটা হচ্ছে বিষয়বস্তু। থার্ড বিষয়টা চলছে আর কি, থার্ড লাইনটা। তো ওখানে পৃষ্ঠা নম্বর ... লিখো। পৃষ্ঠা নম্বর কি লিখবা, 1 লিখো, মূল নাম্বার 1, তাই না? পৃষ্ঠা নম্বর তো একই হবে, পৃষ্ঠা নম্বর সরাসরি 1। এরপরে আবার কি লিখবা, স্থানটির প্রাকৃতিক বৈশিষ্ট্য। লিখেছ? লিখো পৃষ্ঠা নাম্বার 1 থেকে, হতে পারে তোমার 2 পেজ লিখেছে, সরি পৃষ্ঠা নাম্বার 1 না তো, এটা কত, পৃষ্ঠা নাম্বার 2 থেকে 3, এটা লিখো পৃষ্ঠা নাম্বার 2 ও 3, হতে পারে তোমার 2 পেজ লিখেছে। এরপরের লাইনটা লিখো হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য, সেখানে লিখো পৃষ্ঠা নাম্বার 4 থেকে 5, এই তো হয়ে গেল, 10টা পেজ হয়ে গেল। এখন আরেকটা জিনিস লিখো, পৃষ্ঠা ওই যে প্রাকৃতিক বৈশিষ্ট্য যেখানে লিখেছো, আরেকটা কি জানি বললাম, ভৌগোলিক অবস্থান, এইখানে সরি উপসংহার লিখো পৃষ্ঠা নম্বর 6, অর্থাৎ 10টা পেজের জায়গায় তোমার 11টাও লাগতে পারে। উপসংহার শেষ হয়ে গেল। এবার তুমি ক্লিয়ার, তুমি বুঝে পেয়েছো জিনিসটা? জি ম্যাম, জি ম্যাম। এবার আমি একটু মেকআপ করি। মেকআপটা কি, তোমাকে আমি একটু রিওয়াইন্ডে দিই। তুমি এখন পৃষ্ঠা নাম্বার ইতে যাও, পৃষ্ঠা নম্বর কত বুঝে, সূচিপত্রের পরে পৃষ্ঠা নাম্বার 1, সরাসরি 1 এ যাও, সরাসরি পৃষ্ঠা নাম্বার 1 এ যাও, গিয়েছো? ওখানে লিখো ভৌগোলিক অবস্থান ও পটভূমি লিখো ভৌগোলিক অবস্থান ও পটভূমি। বাকিটা তুমি বুঝবে, পট তুমি একটু দিলে হবে, বাকিটা তুমি বুঝে নিবা। ওইখানে লিখো ম্যাপের কথা, লিখো ম্যাপ, লিখো বাংলাদেশ ম্যাপ, এরো চিহ্ন দিয়ে লিখো ঢাকার ম্যাপ, এরো চিহ্ন দিয়ে লিখো টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ির ম্যাপ। ছোট ছোট ম্যাপ থেকে আবার একটু ওই ম্যাপটাই বড়, মহেরা জমিদার বাড়ির ম্যাপটাই বড়। তাহলে ওই ম্যাপের আগে কি লিখবা, লিখো অক্ষাংশ দ্রাঘিমাংশ, তারপরে ওইটা যে একসময় জমিদার বাড়ি ছিল, ইতিহাস লিখো, অক্ষাংশ দ্রাঘিমাংশ ইতিহাস, এই কথাটা লিখো ওই পেজে, ম্যাপের উপরে লিখো অক্ষাংশ দ্রাঘিমাংশ। তোমার জন্য দেখলে মনে পড়ে যেখানে কি লিখতে হবে। সেকেন্ড 2 নাম্বার পেজে যাও, 2 নাম্বার পেজে লিখো প্রাকৃতিক বৈশিষ্ট্য।
জি ম্যাম, ওটা প্রাকৃতিক বৈশিষ্ট্যে তুমি মনে করো ওই দুটো পেজ তো 2 আর 3 পেজে মনে করো তুমি কয়েকটা প্যারা লিখবা। ফার্স্ট প্যারার নাম দাও তোমার লিখো ভূমিরূপ, লিখো পাহাড় পর্বত, তুমি হিন্টস দিয়ে দাও শুধু পাহাড় পর্বত নাকি সোপান অঞ্চল, অথবা সোপান অঞ্চল লিখো। আচ্ছা, দ্বিতীয় প্যারায় লিখো নদী, নদী নালা। তৃতীয় প্যারায় লিখো জলবায়ু, হ্যাঁ তাপ লিখো। তৃতীয় প্যারা লিখো তাপ, তারপরে বৃষ্টি লিখো। এগুলো পড়লে দেখলে তোমার মনে পড়বে। বৃষ্টি লিখো, তারপরে তাপ, বৃষ্টি, শীতকাল, গ্রীষ্মকাল, এরকম লিখে তোমার মনে পড়বে। তারপরে তোমার আর কি, তারপরে সপ্তম অধ্যায়ে সমুদ্র নদী লিখো, শুধু নদী এটা লিখো, মনে পড়বে। তারপরে নবম অধ্যায়ে কি জোয়ার ভাটা লিখো, মনে পড়বে, বা জোয়ার ভাটার জন্য কৃষি মনে পড়বে। এবং নবম অধ্যায়ে উদ্ভিদ প্রাণী লিখো, নবম ইয়েতে প্যারাগ্রাফে উদ্ভিদ প্রাণী। ব্যাস, এবার আসো তুমি অন্যান্য বৈশিষ্ট্য, অন্যান্য বৈশিষ্ট্যের পেজে আসো। ওখানে লিখো, প্রথমটা লিখো জনসংখ্যা, লিখো জনসংখ্যা, ঘনত্ব, জন্মহার, মৃত্যুহার, মানে জনসংখ্যা, ঘনত্ব, জন্ম, মৃত্যু। এরপরে লিখো বসতি, এরপরে লিখো এরপরে বুঝছো ব্লা ব্লা ব্লা, টাইম 1 মিনিট আছে আর শেষ, বুঝতে পেরেছো। এরপরে উপসংহার, উপসংহারে তুমি একটু উপসংহার পেজে লিখো অনুভূতি, যে অনেক জ্ঞান অর্জন, অনুভূতি, ভালো লাগার অনুভূতি। এটাও তুমি বই থেকে কপি করতে পারবে, খেয়াল করতে পারবে আরিফুর রহমান থেকে। এই আর ভূমিকা এবং আরিফুর রহমান অ্যাবস্ট্রাক্ট, যেটা কৃতজ্ঞতা স্বীকার আর ভূমিকা, এগুলোর জন্য লিখো মুয়াজ্জেমের ভূমিকা। মুয়াজ্জেমের বই থেকে ভালো মনে হয়েছে আমার গুরুত্বটা লেখার ক্ষেত্রে। তো আপনি যে ছবি অ্যাড করার কথা বলছিলেন, হ্যাঁ ছবি, ও যে কি করবা 10-12টা ছবি চুজ করে একটা পেজে প্রিন্ট করবা, একটা পেজে 10-12টা ছবি। তাহলে একই ওগুলোকে তুমি কেটে কেটে 10 টাকা দিলে একটা প্রিন্ট হয়ে যাবে, 10টা ছবি একসাথে প্রিন্ট। ফটোকপি